উপদেষ্টা মাহফুজকে তার পদ থেকে পদত্যাগের অথবা তাকে এই সরকার থেকে বরখাস্তের দাবি করেছেন আতাউর রহমান ঢালী, বিএনপির একজন ঊর্ধ্বতন নেতা। দর্শক, হাসনাত আবদুল্লাহকে নিয়ে একটি বিতর্ক আছে যে সময় টিভির 5 জন সাংবাদিককে তিনি চাকরিচ্যুত করেছেন বা চাকরিচ্যুত করার জন্য তিনি তালিকা দিয়েছেন, মালিক পক্ষকে চাপ সৃষ্টি করেছেন। আগামী 31শে ডিসেম্বর, দুদিন পরেই কি বাংলাদেশে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে? এরকম নানান ধরনের গুঞ্জন মানুষের মুখে মুখে, এবং এই গুঞ্জনের সৃষ্টি হয়েছে শনিবার 28শে ডিসেম্বর সন্ধ্যার পর থেকে ফেসবুকে 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে নানান ধরনের পোস্টের কারণে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর তথ্যগুলো জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন, আপনাদের চোখ কপাল উঠে যাবে। দর্শক শ্রোতা, এবার সমন্বয়কদের শেষ রক্ষা হলো না। সমন্বয়করা কঠিনভাবে ফেসে যাচ্ছেন, সেই সাথে সমন্বয়ক থেকে হওয়া 3 উপদেষ্টা। দর্শক শ্রোতা, ইতিমধ্যে কঠিন অ্যাকশনে যাচ্ছেন ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই সাথে 31 তারিখে বাংলাদেশে কি হতে চলেছে, দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য আপনারা একসঙ্গে জানতে পারবেন। তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো এক এক করে সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। জুলাই আগস্ট অভ্যুত্থানের মাস্টারমাইন্ড। আবার কেউ বলছেন যে তিনি অনেকটা পাকিস্তানপন্থী ঘেঁষা। কারণ গেল কয়েকদিন আগে বাংলাদেশের একটা পুরনো মানচিত্র নিজের টাইমলাইনে শেয়ার করে একটা বিশাল আকারের স্টেটাস দিয়ে তারপর তিনি সেটাকে 2 ঘন্টা পর যখন রিমুভ করলেন, দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টা নিয়ে একটা ব্রিফ করা হলো। পাশাপাশি বাংলাদেশেরও অনেক মানুষ বিষয়টাকে পজিটিভ নেয়নি, আবার কেউ কেউ বলছে যে না, উপদেষ্টা মাহফুজ ঠিকই আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 4000 বর্গ কিলোমিটার ভারতের সাথে আমাদের যেই বিশাল সীমানা প্রাচীর বা বর্ডার, যেখানে অধিকাংশ জায়গাতেই আমরা খোলামেলা অবস্থায় আছি, ইভেন বাংলাদেশকে পরাশক্তি ভারতের সামনে আসলে কতটুকু মূল্যায়িত হবার অথবা ভারতের বিরুদ্ধে লড়াইয়ে ঘোষণায় গেলে যুদ্ধ না, আপনার সবকিছু যে যুদ্ধের মাধ্যমে তাও না, কূটনৈতিক বলেন, চাপ বলেন, বিশেষ করে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এই এশিয়া ভিত্তিক রাজনীতিতে ভারতের অন্যতম পার্টনার, তো এই সকল কিছুর পরে আসলে বাংলাদেশ এই ধরনের স্ট্যান্ড নিয়ে কতটুকু টিকে থাকতে পারবে। দর্শক, বরাবরই পেছন থেকে আলোচনায় থাকা উপদেষ্টা এই মুহূর্তে ডক্টর ইউনূসের খুবই প্রধান লড়াকু সৈনিক, যিনি মাস্টারমাইন্ড হিসেবে বিশ্বমণ্ডলে যাকে পরিচিত করে দিয়েছিলেন মেটিকুলাস প্ল্যানার হিসাবে। তো তার যে মেটিকুলাস প্ল্যান, সেই প্ল্যান নিয়ে দিন শেষে অনেকটা বিপদেই পড়তে যাচ্ছেন তিনি। অলরেডি আপনি যদি দেখেন, বিএনপির যারা নেতারা আছেন অনেকে মুখে মুখে সরাসরি কথাগুলো বলে ফেলছেন, আবার অনেকে ওইভাবে না বললেও ঘুরিয়ে পেঁচিয়ে বলতেছেন। তারপর সাংবাদিক ফোরাম থেকে অনেকেই ভাবছেন যে না, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা দরকার। উপদেষ্টা মাহফুজকে তার পদ থেকে পদত্যাগের অথবা তাকে এই সরকার থেকে বরখাস্তের দাবি করেছেন আতাউর রহমান ঢালী, বিএনপির একজন ঊর্ধ্বতন নেতা। জিল্লুর রহমান সাহেবের 3য় মাত্রার প্রোগ্রামে তিনি এবং আরেকজন সাংবাদিক মাসুদ কামাল দুজনের একটা কনভারসেশন ছিল। সেখানে বলা হয়েছে এই যে উপদেষ্টা মাহফুজ সে যে বক্তব্যটা দিয়েছে, এমনকি 2 ঘন্টা পর সে তার পোস্টটা ডিলিট করে দিয়েছে ভয়ে, এটা বাস্তব। তো ডিলিট করার পরে আসলে এটা কি কোনো পজিটিভ কোনো কিছু সাইন তৈরি করলো? না, 2 ঘন্টার মধ্যে তার পোস্টটা ভাইরাল হলো, ভারতের কাছে পৌঁছে গেল। ভারত এটা নিয়ে বাংলাদেশ সরকারকে একটা ব্রিফ করলো, সেখানে কূটনীতিকদেরকে ডেকে তলব করলো। এই যে এত কিছু হইলো, এটা নিয়ে আসলে সরকারের পক্ষ থেকে, আই মিনস যে আমাদের বাকি যারা উপদেষ্টারা আছেন তাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো মন্তব্য আসলো না। ইভেন মাহফুজও এই ঘটনা নিয়ে নিজে কোনো সরি বলল না। তো বিএনপি নেতা আতাউর রহমান ঢালী, সাংবাদিক মাসুদ কামাল সহ তাদের যে বক্তব্য ছিল যে সরকারের উচিত ছিল যে আপনার মাহফুজকে বিষয়টা নিয়ে চাপ প্রয়োগ করা অথবা তাকে বরখাস্ত করা। তো সরকারের কি সেই সাহস আছে? আই মিনস ডক্টর মোহাম্মদ ইউনূসের, যেহেতু তিনি একজন পলিটিশিয়ান ব্যক্তিত্ব না, সেক্ষেত্রে তিনি কোথাও না কোথাও এই ছাত্রদেরকে যথেষ্ট ভয় পান। এটা আতাউর রহমান ঢালী থেকে শুরু করে সাংবাদিক মাসুদ কামাল থেকে শুরু করে অনেকে তাদের কনভারসেশনের মধ্যে আনার চেষ্টা করেছেন। ইভেন বর্তমান সময়ে ভারতের বিপরীতে যে অবস্থান বাংলাদেশের, অনেকটা লড়াকু বা যুদ্ধাংদেহী মনোভাব, অপরদিকে পাকিস্তানের সাথে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এস্টাবলিশ করার চেষ্টা চলছে, সেইটার পেছনেও এই উপদেষ্টা মাহফুজকে অনেকে মাস্টার মাইন্ড হিসাবে কিন্তু দাবি করতে চান। যখন বিভিন্ন পোস্টার আপনি দেখবেন যে মাহফুজদেরকে নিয়ে কিন্তু যথেষ্ট আলোচনা এবং সমালোচনা হয়, বরাবরই খুব চিবিয়ে চিবিয়ে ঠান্ডা মাথার, তাকে কিন্তু মাস্টার মাইন্ড এমনি বলা হয় নাই। আপনি তার যদি বিভিন্ন বক্তব্য দেখেন, এথিক্স দেখেন, তার লেখনী দেখেন, অনেক ক্ষুরধার বক্তব্য থাকে, গভীর চিন্তাভাবনা থাকে। তবে সবকিছুর মধ্যে তার এই যে ভারতকে ভেঙে দেওয়া অথবা ভারতকে নিয়ে যে বিশাল বাংলাদেশের একটা অংশের মানচিত্র তিনি প্রকাশ করেছিলেন, সেখানে যে অঙ্গরাজ্যগুলো লাইক ভারতের মণিপুর, তারপর হচ্ছে আপনার ত্রিপুরা, আরও যে বিভিন্ন রাজ্যগুলোকে মেনশন করা হয়েছে, তো প্রশ্ন ছিল যে ওই রাষ্ট্রগুলো কি বা ওই রাজ্যগুলো কি বাংলাদেশের সাথে একত্রিত হতে চাইছে? তার এই বক্তব্যটা ভারতের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ ছিল। এখন অনেকে আবার বলেন যে ভাই, মাহফুজার ভুল কি বলছে? এই যে বিজেপির নেতারা তারাও তো প্রতিনিয়ত বাংলাদেশের এই অঞ্চল দখল করে ফেলবে বলে, ওই অঞ্চল দখল করে ফেলবে। আমাদের দেশে তো এমন কোনো নেতা হয় নাই, এখন পর্যন্ত আমরা কাউকে দেখি নাই যে ভারতের এই ধরনের বক্তব্যের বিপরীতে আমাদের দেশ থেকে এরকম একটা বক্তব্য দেওয়ার মতন কোনো প্লেয়ার নাই। তো উপদেষ্টা মাহফুজ যদি এরকম একটা বক্তব্য দিয়ে থাকে, তাতে আসলে সমস্যাটা কি হয়েছে? আপনিও যৌক্তিক, এই পার্টে আসলে আপনিও যৌক্তিক। কেননা
ভারতের বিজেপির সরকারের বিভিন্ন মন্ত্রীরা বাংলাদেশ নিয়ে যে অধ্যত্বপূর্ণ কথা বলে, ওইটাও কিন্তু আমাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপে আসে। কিন্তু আমাদের যারা রাজনীতিবিদরা আছেন তারা কোথাও না কোথাও ভারতকে একটা বস হিসাবে, অথবা কি বলা হয়, আমি যেটা দেখি আর কি, বিএনপি নেতা আতাউর রহমান ঢালী ভাইয়ের বক্তব্য শুনছিলাম। ওনার বক্তব্যের ম্যাক্সিমাম বক্তব্য ছিল যে ভারতকে বিগড়ে এদেশের রাজনীতি সম্ভব না, ভারতের সাথে যুদ্ধ করা কখনো প্রশ্নই আসে না, ভারতকে বিগড়ে বা ভারত রাগ করলে সেটা নিয়ে আমেরিকা একটা অবস্থান নিয়ে নিবে, ভারত রাগ করলে বাংলাদেশের এটা হবে সেটা হবে। এই কথাগুলো কিন্তু সত্য, অসত্য না। আবার এটাও সত্য যে তার মানে কি ভারত যা খুশি তা বলবে, আমাদের দেশ থেকে দুই একজন কথা বললে তাদেরকে আবার পদত্যাগের দাবি তোলা হবে, তাদেরকে সরকার থেকে বরখাস্তের দাবি করা হবে। তোমরাও তো তাহলে আওয়ামী লীগ যতটা প্রভুত্ব মাইনা ভারতের প্রভুত্বের দাসের মধ্যে চলে আসছিল, তো বিএনপি আর সেই দাসের শৃঙ্খলের বাহিরে কি? এখন কেউ কেউ বলছেন যে আবার বিএনপির যিনি রিজভী সাহেব আছেন তিনি তো কড়া ভাষায় কথা বলেন, বাকিরা হয়তো নমনীয় আছে, দুই একজন প্লেয়ার তো আছে। তো উপদেষ্টাদের মধ্যে একজন পাওয়া গেছে যিনি ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নিচ্ছেন, তবে তাকে পাকিস্তানপন্থী, পাকিস্তান ঘেঁষা অথবা পাকিস্তানের সাথে পজিটিভ সম্পর্ক স্থাপনে বিশ্বাসী, অথবা চাচ্ছেন সরকারকে মেটিকুলাসলি যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কটা দূরত্ব করে পাকিস্তানের সাথে সম্পর্কগুলোকে এস্টাবলিশ বা বিল্ড আপ করার পেছনে এই মাস্টার মাইন্ড মাহফুজ তিনি অনেকটা কাজ করছেন। আর ভারতীয় গণমাধ্যমগুলোতে আপনি এই উপদেষ্টা মাহফুজকে নিয়ে তাদের তো ভাই নিউজের আবার শেষ নাই। তাকে বেশ কিছু পুরনো ছবি, যে হিজবুত তাহরিরের সদস্য, তারপর হচ্ছে জঙ্গি, তারপর হচ্ছে কি কি শব্দ মানে ভারতের গণমাধ্যমগুলো ব্যবহার করে, এগুলো আপনারা দেখছেন, তাই না? তো সবকিছু মিলিয়ে উপদেষ্টা মাহফুজ এই বিষয়টাতে এক ধরনের কিন্তু চাপে আছেন। এখন তিনি তার জায়গা থেকে এটা নিয়ে সরি কেন বলেন নাই? অবশ্যই তার হিসাব হচ্ছে কি, কোথাও না কোথাও পোস্টার ডিলিট করা উচিত হয় নাই। এটা আমার ব্যক্তিগত মন্তব্য। কেন উচিত হয় নাই? কারণ সাহস করে যেহেতু কইরা ফেলছে, এটা থাকা উচিত ছিল। এখন আপনি একটা পোস্ট দিলেন, দেওয়ার পর আপনি এটা ডিলিট করলেন, তো আপনি তো আপনার কথাটা ফিরাই নিতে পারতেছেন না। এটা মিডিয়া প্ল্যাটফর্ম, মুহূর্তের মধ্যে এটা ভাইরাল হয়ে যাচ্ছে। সো ডিলিট দিলেও যা, না দিলেও তা। বইলাই যেহেতু ফেলছিলাম মাহফুজ, সাহস করে এটা রাইখা দেওয়া দরকার ছিল। আমি ব্যক্তিগতভাবে ভারতের সাথে খারাপ সম্পর্কে বিশ্বাসী না, কারণ বাংলাদেশের জনগণ বিভিন্ন কারণে পাকিস্তানের তুলনায় 101 গুণ ভারতের দিকে আমাদেরকে ধাবিত হয়, মানে বিভিন্ন ইস্যুতে আমাদেরকে নির্ভরশীলতা করতে হয়। তবে বিষয়টা হইতে হবে শ্রদ্ধা, পারস্পরিক সম্মানের ভিত্তিতে, বস হিসাবে না। বাংলাদেশ ভারত থেকে টাকা আইনা চলে না। তো মাহফুজের বক্তব্যের একাংশ যেমন পজিটিভ, আবার আরেকাংশ নেগেটিভ, এই অর্থে যে এতে দুই দেশের মধ্যে যে দূরত্ব তৈরি হচ্ছে, সেই দূরত্বটার বিপরীতে যে জনজীবনের প্রভাব পড়ছে, এই প্রভাবটাকে কাটানোর জন্য তারা আসলে কতটুকু ভূমিকা রাখতে পারছে। এখন মাহফুজরা তো ধরেন সরকারি ভাতা পাচ্ছে, খাবার খাচ্ছে, মার্কেটে যে জিনিসপত্রের দাম বাড়ছে, ভারত থেকে আজকেও চাল আসছে, তো এরকম যদি অনেক কিছু বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে বাংলাদেশে যেই উদ্ভূত পরিস্থিতি তৈরি হবে, সেটাকে সামলানোর জন্য সরকারের কাছে প্ল্যান বি কি আছে? যেহেতু প্রতিবেশী চাইলে আপনি বদলাইতে পারবেন না, সুতরাং উস্কানিমূলক অ্যাক্টিভিটিতে না গিয়ে আমাদের জায়গা থেকে আমরা শ্রদ্ধা, পারস্পরিক সম্মান, বন্ধুত্বপূর্ণ যেই অ্যাক্টিভিটিসগুলো, সেগুলোর মাধ্যমেই পাকিস্তান বলেন, ভারত বলেন, মিয়ানমার বলেন, যেহেতু আমাদের 3টা প্রতিবেশী রাষ্ট্র, টেকনিক্যালি তাদের সাথে আমাদের সম্পর্কটা রাখতে হবে। তো দেখা যাক এটা নিয়ে উপদেষ্টা মাহফুজকে আরো কি কি ঝামেলা পোহাইতে হয়। তবে আলোচনা থাকবে, সমালোচনাও থাকবে। যেহেতু আপনি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, আপনার কথাটা শুধুমাত্র আপনার ব্যক্তিগত হিসেবে এটা নিবে না, যখন সরকারের কোনো একটা অংশে আপনি কাজ করছেন। সো আপনার বক্তব্যটা কিন্তু সরকারের বক্তব্য হিসাবেই মানুষ দেখবে। আর সরকারের বক্তব্য হিসেবে তখন দেখতো না যদি উপদেষ্টা মাহফুজের স্টেটাসের পরে সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি দিয়ে বলা হইতো যে না দেখো এটা তার ব্যক্তিগত মতামত, এটার সাথে সরকার কানেক্টেড না, অথবা তার বিরুদ্ধে কোনো ধরনের একটা ন্যূনতম স্টেটমেন্ট থাকতো সরকারের পক্ষ থেকে। তো যার কারণে কেউ কেউ বলছেন যে না, সরকার তো ভাই পাকিস্তানপন্থী ঘেঁষা, কেন মাহফুজের এমন কর্মকাণ্ডের পরে সরকার তো কোনো রকম বক্তব্য দিল না, তো ভারত কেন মনে করবে না যে এই মুহূর্তে বাংলাদেশে যে সরকারটা আছে এটা পাকিস্তানপন্থী একটা সরকার তৈরি করার চেষ্টা চলছে? এরকম নানান আলোচনা সমালোচনা এখানে যারা ক্রিটিক্সরা আছেন তারা তৈরি করার চেষ্টা করছেন। তবে এই উপদেষ্টা মণ্ডলীতে বা আমাদের ছাত্রদের মধ্যে যে টিমটা এখন কাজ করছে, পলিটিক্যালি পয়েন্ট অফ ভিউতে আপনি যদি দেখেন, যত দিন যাচ্ছে বিএনপির সাথে তাদের কিন্তু আভ্যন্তরীণ দূরত্ব তৈরি হচ্ছে। আর তারই বরখাস্ত বা পদত্যাগের দাবি কিন্তু বিএনপির নেতা আতাউর রহমান ঢালী থেকে শুরু করে অনেকেই ঘুরে পেছে কথাগুলো বলেছেন, হয়তো স্পষ্টভাবে বলতে এখনো সাহস পাচ্ছেন না, অথবা ভাবতেছেন যাক 2-4 দিন ক্ষমতায় আছে এরপর তো এগুলো। দর্শক, হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একটি বিতর্ক আছে যে সময় টিভির 5 জন সাংবাদিককে তিনি চাকরিচ্যুত করেছেন বা চাকরিচ্যুত করার জন্য তিনি তালিকা দিয়েছেন, মালিক পক্ষকে চাপ সৃষ্টি করেছেন এবং তার প্রেক্ষিতে তাদেরকে চাকরিচ্যুত করা হয়। এই ব্যাপারে হাসনাত আব্দুল্লাহ দৃঢ়তার সাথে অস্বীকার করেছেন। তিনি বলেছেন হ্যাঁ, সময় টিভির এমডির সঙ্গে তিনি দেখা করেছেন, তিনি গঠনমূলক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আহ্বান জানিয়েছেন, কিন্তু কোনো সাংবাদিকদের চাকরিচ্যুত করার জন্য কোনো তালিকা তিনি দেননি। তিনি এএফপি এবং বিবিসি বাংলার রিপোর্টের তীব্র প্রতিবাদ করেছেন এবং চ্যালেঞ্জও জানিয়েছেন, এবং একই সঙ্গে সেই 5 সাংবাদিককে পুনর্বহালের দাবি জানিয়ে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সময় টেলিভিশনের 5 সাংবাদিকের আকস্মিক চাকরি হারানোর ঘটনায় ওঠা অভিযোগ অসত্য এবং ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। চাকরিচ্যুত সেই সাংবাদিককে পুনর্বহালের দাবিও জানান তিনি। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই মন্তব্য করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি গত 17 ডিসেম্বর কয়েকজন সাংবাদিকের দ্বারা পরিচিত হয়ে সময় টিভির এমডি মিস্টার হাসানের সঙ্গে দেখা করতে চাই। মানে তিনি বলছেন যে গত 17 ডিসেম্বর কয়েকজন সাংবাদিকের দ্বারা পরিচিত হয়ে, এটা কিন্তু তিনি খোলাখুলিভাবে স্বীকার করছেন, পরিচিত হয়ে সময় টিভির এমডি মিস্টার হাসানের সঙ্গে দেখা করতে যাই, এটি আমার ভুল হয়েছে।
তবে সে সময় আমি কাউকে চাকরিচ্যুত করার কথা বলিনি। তিনি অভিযোগ করেন সিটি গ্রুপ এবং সময় টিভির আভ্যন্তরীণ দ্বন্দ্বে তাকে জড়িয়ে তাদের স্বার্থ হাসিলের নোংরা চেষ্টা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক বলেন, বৈঠকে আমি সহ উপস্থিত ব্যক্তিরা সঠিক সংবাদ প্রচার করে ফ্যাক্ট ভিত্তিক সাংবাদিকতার আহ্বান জানিয়েছিলাম। প্রোপাগান্ডামূলক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসার অনুরোধ করেছিলাম। আমি দায়িত্ব নিয়ে এবং দৃঢ়তার সঙ্গে বলছি, সেখানে আমি কোনো সাংবাদিকের তালিকা দেইনি এবং চাকরি থেকে বাদ দেওয়া সাংবাদিকদের ব্যক্তিগতভাবে আমি চিনিও না। তিনি আরো বলেন, বার্তা সংস্থা এএফপি এবং বিবিসি বাংলার কাছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি সিটি গ্রুপ এবং সময় টেলিভিশন কর্তৃপক্ষকে কোনো সাংবাদিকের তালিকা দিয়েছি এবং কাউকে বরখাস্ত করতে চাপ দিয়েছি, সেটির সপক্ষে যদি তাদের কাছে কোনো প্রমাণ থাকে সেটি যেন তারা হাজির করেন। যদি হাজির করতে না পারেন তবে তা যেন স্বীকার করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক আরো বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, এই পুরো ষড়যন্ত্রে আমাকে পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়েছে। চক্রান্তে পড়ে সময় টিভির মালিকের সঙ্গে কথা বলতে যাওয়াটা আমার ভুল হয়েছে, যা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। এটা কিন্তু তিনি অনেকে সেটাও স্বীকার করতে চান, তিনি কিন্তু এটা অকপটে স্বীকার করলেন যে এইভাবে দেখা করতে যাওয়া তার ভুল হয়েছে এবং বলছেন যে এটা তিনি প্ররোচিত হয়েছেন। প্ররোচিত হয়ে মানুষ ভুল করে, কিন্তু আবার এটাও বলছেন যে তিনি কোনো তালিকা দেননি চাকরিচ্যুত করার জন্য। হাসনাত আব্দুল্লাহ কয়েকটা দাবি তুলে ধরেন, সেগুলো হচ্ছে: ১, সময় টেলিভিশনে যে 5 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এই ব্যাপারে তার দূরতম সংশ্লিষ্টতা নেই, 5 জনকে চাকরিতে পুনর্বহাল করা। 2, যারা প্রকৃতভাবে এই ষড়যন্ত্রে জড়িত তাদের চিহ্নিত করার জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে। 3, সিটি গ্রুপের মালিক মিস্টার হাসান অসত্য তথ্য দিয়ে আমার চরিত্র হননের যে ষড়যন্ত্র করেছে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 4, বিবিসির প্রতিবেদন প্রকাশের পর মিস্টার হাসান বারবার বিভিন্ন প্রতিবেদককে দিয়ে আমার সঙ্গে বারবার আলোচনার প্রস্তাব দিয়ে যাচ্ছেন, সেগুলো সপক্ষে আমার কাছে পরিষ্কার প্রমাণ রয়েছে। আমি তাদের বলছি, উনি যদি বিবিসিকে এমন বক্তব্য না দিয়ে থাকেন সেক্ষেত্রে গণমাধ্যমে প্রতিবাদ পাঠাতে। হাসনাত অনুরোধ করেন মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে তাকে ব্যক্তি ও সামাজিক অবস্থান ক্ষুণ্ণ করার চেষ্টা বন্ধ করা হোক। এটা সত্যি একটা দুর্ভাগ্যজনক। কি ঘটেছে সেটা সঠিকভাবে প্রকাশিত হওয়া উচিত। আগামী 31শে ডিসেম্বর, দুদিন পরেই কি বাংলাদেশে বিশেষ কিছু ঘটে যাচ্ছে? এরকম নানান ধরনের গুঞ্জন মানুষের মুখে এবং এই গুঞ্জনের সৃষ্টি হয়েছে শনিবার 28শে ডিসেম্বর সন্ধ্যার পর থেকে ফেসবুকে 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে নানান ধরনের পোস্টের কারণে। এবং এই পোস্টগুলো এই একই দিনকে কেন্দ্র করে দেওয়া হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানান পর্যায়ের সমন্বয়ক সদস্য এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যদের মাধ্যমে। এমনকি উপদেষ্টা পরিষদের কোনো সদস্য 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে বেশ কৌতূহলী পোস্ট দিচ্ছেন। কি হতে যাচ্ছে আসলে এই দিনটিতে? উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে লিখছেন, কমরেডস নাও অর নেভার। আমি আরও বেশ কয়েকটি পোস্ট আপনাদেরকে একটু পড়ে শোনাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ একই ধরনের পোস্ট দিয়েছেন। তিনি বলছেন, কমরেডস 31 ডিসেম্বর নাও অর নেভার। আরেক সমন্বয়ক রিফাত রশিদ, তিনি লিখছেন, ওয়াল আইজ অন 31 ডিসেম্বর 2024 নাও অর নেভার। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, তিনিও লিখছেন, এই বছরই হবে 31শে ডিসেম্বর। এরকম আরও অনেক ধরনের পোস্ট, কাছাকাছি ধরনের পোস্ট একের পর এক মানুষের চোখে পড়ছে। মানুষের মধ্যে নানান ধরনের গুঞ্জন, পাশাপাশি নানান ধরনের আতঙ্ক, কৌতূহল। কি হতে যাচ্ছে আসলে 31শে ডিসেম্বর? যেটি মোটামুটি জানা গেছে যে 31শে ডিসেম্বর শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল 3টায় আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হবে, প্রকাশ করা হবে। অনেকগুলো সিগনিফিকেন্ট বিষয় মানুষের মাথায় ঘোরাফেরা করছে। একটা হচ্ছে যে নতুন যে রাজনৈতিক দল গঠনের কথা চলছে বা করা হবে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে, সেটি কি ঘোষণা হবে? আবার কেউ বলছেন যে না, ঘোষণাপত্র দেওয়া হতে পারে। এখন কি ধরনের ঘোষণা, এরকম প্রচণ্ড কৌতূহল থেকে গণমাধ্যমের পক্ষ থেকে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য, বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে অনেক চাঞ্চল্যকর ইনফরমেশন। দর্শক শ্রোতা, সমন্বয়কদের সকল ধরনের অজানা তথ্য আপনাদের মনে যে কয়েকদিন এতদিন ঘুরপাক খাচ্ছিল, সমন্বয়করা কি করতে চাচ্ছে, তাদের মূল উদ্দেশ্য কি, দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য আপনারা জানতে পারলেন। সেই সাথে উপদেষ্টা মাহফুজকে নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন দেখতে পারলেন। সেই সাথে 31 তারিখে আমাদের বাংলাদেশে কি হতে চলেছে, কি এমন হতে চলেছে যে 31 তারিখ নিয়ে এত আলোচনা হচ্ছে, সমন্বয়করা 31 তারিখ নিয়ে বার্তা দিচ্ছেন। যাই হোক দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত জানতে পারেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন এবং ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।